সবাইকে হাসানো সেই মানুষটা আজকে সত্যিই একা দাঁড়িয়ে, ছোটখাটো চেহারা কিন্তু অসাধারণ প্রতিভা। সেই রাজপাল যাদব আজ কেন জেলের ভেতরে? যে মানুষটার বাড়ির রান্নাঘর একসময় ২৪ ঘন্টা জ্বলত, যেখানে বলিউডের বহু সংগ্রামী অভিনেতা যারা আজ বড় স্টার, ফ্রি খেতেন, থাকতেন, স্বপ্ন দেখতেন। সেই রাজপাল আজ কেন বলছেন, আমার পাশে কেউ নেই, আমি একা? তাহলে কি নিজের সাফল্যেরই মূল্য দিতে হলো তাকে, নাকি পরিচালক হওয়ার স্বপ্নটাই হয়ে গেল জীবনের সবচেয়ে দামি বাজি? একসময় যার হাতে ছিল পুরস্কারের ট্রফি, আজ সেই হাতের শিকল, অসহায়তার শিকল। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই একটি চেক বাউন্সের মামলা, নাকি ভুল সিদ্ধান্ত, ঋণ আর আদালতের অবমাননার দীর্ঘ গল্প? ২০১০ সালে রাজপাল সিদ্ধান্ত নেন শুধু অভিনয় নয়, তিনি নিজেই সিনেমা বানাবেন। আতা পাতা লাপ্তা নামে নিজের প্রথম ছবির জন্য দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা নেন। রাজপাল দাবি করেছিলেন এটা ঋণ নয়, বিনিয়োগ। ছবির লাভ থেকে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য, ছবিটি বক্স অফিসে ভীষণভাবে ব্যর্থ হয়। ৫ কোটির ঋণ, সুদ আর জরিমানা মিলিয়ে প্রায় ৯ থেকে ১১ কোটিতে পৌঁছে যায়। বারবার আদালতে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও টাকা শোধ করতে পারেননি তিনি। আদালত স্পষ্ট জানায়, আপনি শিল্পী হতে পারেন, কিন্তু আইনের চোখে সবাই সমান। ৫ ফেব্রুয়ারি ২০২৬ রাজপাল তিহার জেলে আত্মসমর্পণ করেন। ৬ মাসের সাজা শুরু হয়। আত্মসমর্পণের আগে চোখে জল নিয়ে তিনি বলেন, স্যার, আমি কি করব? আমার কাছে টাকা নেই, কোনো পথ দেখছি না, আমি একা। যে মানুষ কোটি কোটি টাকা আয় করতেন, আজ ব্যাংকের নোটিশে ঘেরা। ২০২৪ সালে তার শাহজাহানপুরের সম্পত্তিও সিল করা হয়। হ্যাঁ, ভুল ভুলাইয়া 2 এবং ভুল ভুলাইয়া 3 এর মতো সিনেমা থেকে আয় হয়েছে, কিন্তু পুরনো ঋণ আর সুদের বোঝা এতটাই বড় যে সেই আয় যথেষ্ট নয়। রাজপাল উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম থেকে উঠে এসেছেন। এনএসডিতে অভিনয় শিখেছেন। মুম্বাইতে একটি ছোট ঘরে ৬ জনের সঙ্গে থেকেছেন। সংগ্রাম করে হয়েছেন কমেডির রাজা, কিন্তু ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত তাকে আবার মাটিতে নামিয়ে এনেছে। এই ঘটনা বলিউডের এক কঠিন বাস্তব সামনে আনে। নওয়াজুদ্দিন এক ভিডিওতে বলেছিলেন, রাজপালের বাড়ি ছিল সংগ্রামীদের জন্য লঙরের মতো, কেউ ক্ষুধার্ত থাকত না। আজ সেই সংগ্রামীদের অনেকেই বড় তারকা, কিন্তু বিপদের সময় কতজন পাশে দাঁড়ালেন? রাজপাল যখন বলেন, আমরা একা, কেউ নেই, তখন গ্ল্যামারের জগতের নির্মম সত্য সামনে আসে। তবে সবাই চুপ থাকেননি। সোনু সুদ সাহায্যের আশ্বাস দিয়েছেন। বিহারের তেজ প্রতাপ যাদব সাহায্যের কথা বলেছেন। মিউজিক প্রডিউসার রাও ইন্দ্রজিৎ ১ কোটি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবুও ঋণের পরিমাণ এখনও বিশাল। এই গল্প আমাদের কি শেখায়? প্রথমত, সাফল্য পাওয়া কঠিন, কিন্তু সাফল্য সামলে রাখা আরও কঠিন। দ্বিতীয়ত, চেক বাউন্স বা আইনি নোটিশ কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। আইনের চোখে একটি স্বাক্ষর মানেই বড় দায়িত্ব। রাজপাল যাদবের সবচেয়ে বড় সমস্যা শুধু ঋণ ছিল না, ছিল আদালতের নির্দেশ অমান্য করা, প্রতিশ্রুতি ভাঙা। সঠিক সময়ে আইনি পরামর্শ নিলে হয়তো তিহার যেতে হতো না। তবে গল্প এখানেই শেষ নয়। তার পরিবার এখনও পাশে আছে। তার স্ত্রী শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। রাজপালের সামনে এখনও সিনেমা আছে। যদি আসন্ন ছবিগুলো সফল হয়, তবে কি সম্ভব নয় এক শক্তিশালী প্রত্যাবর্তন? তিহারের শালাখা হয়তো তার ক্যারিয়ারের শেষ নয়, এটা হতে পারে এক কঠিন পরীক্ষা। রাজপাল যাদব আমাদের শিখিয়েছেন, স্বপ্ন দেখুন, অবশ্যই দেখুন, কিন্তু পরিকল্পনা করুন, আইনকে সম্মান করুন। পুরনো ভালোবাসা আর মানুষের মনে জায়গা, সেটা কখনো মুছে যায় না। আপনার কি মনে হয় রাজপাল যাদব আবার ফিরবেন, আবার আমাদের হাসাবেন?